নমস্কার। সিলেবাসের বাইরে এই পডকাস্টে আমি তাপস মুখার্জি, ডাইরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই পর্বে আমাদের সঙ্গে যিনি আছেন সম্মানীয় অতিথি, তিনি একজন কৃষি অর্থনীতিবিদ এবং কৃষি বিশেষজ্ঞ। শুধু একটা পরিচয় তার যথেষ্ট নয়, তিনি সরকারি একাধিক দায়িত্বে রয়েছেন। ওয়েস্ট বেঙ্গল সিড কর্পোরেশনের ডাইরেক্টর, ওয়েস্ট বেঙ্গল হর্টিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডাইরেক্টর। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গের কৃষি বিজ্ঞান কেন্দ্রের চেয়ারম্যান। তিনি আছেন শ্রী সুভাশিস বটব্যাল। আমি সুভাশিসকে আজকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কথা বলার আগে আমি সুভাশিসকে একটা প্রশ্ন করব। সে হচ্ছে, তুমি তো রাজ্যের কৃষি বিজ্ঞান কেন্দ্রের চেয়ারম্যান, তো তোমার সাধারণ মানুষ, বিশেষ করে যারা কৃষিজীবী মানুষ, তাদের তুমি কিভাবে উপকার করতে পারো? আমি আমাদের বাঁকুড়া জেলার যে সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, আমি সেইটারই চেয়ারম্যান। তো বাঁকুড়া জেলাটা হচ্ছে, আপনি বাঁকুড়া শুধু নয়, আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিমাঞ্চলটা আছে না, সেটা দ্যাট ইজ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই যে বিস্তীর্ণ এলাকাটা আছে, এটা হচ্ছে ছন্নাপুর মালভূমির টেল এন্ড পয়েন্ট। এখানকার মাটি অনুর্বর, উঁচু নিচু, সুতরাং এই জায়গায় কৃষি ব্যবস্থাটা একটু আলাদা। সেই কারণে আমরা যেটা চিন্তাভাবনা করেছি, যে আমরা গোটা পশ্চিমবাংলাটাকে আমরা ভেঙে দিয়েছি, যে কী কী জোন হিসেবে কোন কোন জায়গাতে কী ধরনের চাষবাস করা হয়, সেখানকার অ্যাগ্রারিয়ান স্ট্রাকচারটা কেমন, সেই স্ট্রাকচারটা অনুযায়ী ক্রপ সিলেকশন, ক্রপ রোটেশনটা কেমন হবে, এইগুলো আমরা দেখেছি। অ্যাকচুয়ালি ক্রপ সিলেকশনটা আমরা এভাবেই করি, তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে যে ক্লাইমেটিক কন্ডিশন, সব ক্লাইমেটে সব কিছু ফসল হয় না। নাম্বার টু হচ্ছে সয়েল কন্ডিশন, মাটির গুণগত মান, সব মাটিতে সব কিছু ফসল হয় না। নাম্বার থ্রি হচ্ছে ফেসিলিটিস অফ ইরিগেশন, অর্থাৎ সেচের সুযোগ সুবিধা। এই তিনটে বিষয়ের উপরে আমাদের ক্রপ সিলেকশন এবং ক্রপ রোটেশনটা করতে হয়। সেই জন্যেই আমরা যে জায়গাটা বললেন আপনি, আমি সোনামুখীতে রয়েছি। এটা যদিও বাঁকুড়া জেলাটা একটা খুব ইন্টারেস্টিং জেলা। এটা তিনটে সাব ডিভিশন। তো দুটো সাব ডিভিশন, দ্যাট ইজ সদর সাব ডিভিশন বাঁকুড়া এবং খাদড়া সাব ডিভিশনটা, এটা হচ্ছে আমাদের ছন্নাপুর মালভূমি টেল এন্ড পয়েন্টের মধ্যে পড়ছে। কিন্তু বিষ্ণুপুর সাব ডিভিশনটা, সেটা হচ্ছে একদিকে মেদিনীপুর, একদিকে বর্ধমান, একদিকে হুগলি অধ্যুষিত এলাকা এবং ইরিগেটেড এলাকা। এখানকার সয়েল কন্ডিশন খুব ভালো, চাষবাসের পক্ষে খুবই উপযোগী। কিন্তু আমাদেরকে চিন্তাভাবনা যেটা করতে হয়, বিশেষ করে ড্রাই ল্যান্ড এগ্রিকালচার, সেটা হচ্ছে ছন্নাপুর মালভূমি এলাকায়। এখানে ইরিগেশন সিস্টেম কোনো কিছু নেই। আমাদের পূর্ব দিকটা যেটা আছে বিষ্ণুপুর সাব ডিভিশন, সেটা একদিকে কংসাবতী ইরিগেটেড এলাকা, আর অন্য দিকটা হচ্ছে ডিবিসির ইরিগেটেড এলাকা। সুতরাং এখানে এগ্রিকালচার জোন। এখানে আমাদের খুব একটা বেশি প্রবলেম হয় না। এখানে আমরা ক্রপ সিলেকশন, ক্রপ রোটেশনটা সেইভাবেই করি। কিন্তু হচ্ছে যে জায়গাটা আমাদের রুখাশুকা জায়গা, যেটার সেচ ব্যবস্থাটা আকাশের উপর নির্ভর করতে হয়, রেনফেড এরিয়া বলে ওটাকে, সেই জায়গাতে কোনো সেচের ব্যবস্থা সেরকমভাবে ছিল না। বর্তমান আমরা সেই সরকারে 11 সালের পর থেকে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, যে এই এলাকায় সবচেয়ে বেশি আকাশের জলটাকে অ্যারেস্ট করে রাখতে হবে এবং সেটাকে কাজে লাগাতে হবে। এবং সেটা কিসের মাধ্যমে? মাইনর ইরিগেশন সিস্টেম যেটা আছে না, সেই মাইনর ইরিগেশন সিস্টেমটার মাধ্যমে কম জলে কীভাবে চাষবাস করা যায়, সেই সিস্টেমটাকে যাতে ইউজ করা যায়। আমরা ইসরায়েলের নাম শুনেছি। ইসরায়েলের যে প্যাটার্ন, ইসরায়েল তো আমাদের থেকে আরও রাপটাপ এলাকা, সেখানে ক্লাইমেট কন্ডিশন তো আরও রাপটাপ, মাটিও তো একই রাপটাপ। সেই জায়গাতে যদি টেকনোলজির মাধ্যমে ডেভেলপমেন্ট করা যায়, কম জলে যদি অধিক ফলনের ব্যবস্থা করা যায়, তাহলে আমরা সেই সমস্ত জ্ঞান বিজ্ঞানগুলো বা টেকনোলজিগুলো কেন নেব না? সেই সমস্ত টেকনোলজিগুলো ওই এলাকাতে প্রযোজ্য। সেই কারণেই আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যে আকাশের জলকে ধরে রাখা ছাড়া ইরিগেশনের ব্যবস্থা করা যাবে না। উইদাউট ইরিগেশন চাষবাস সম্ভব নয়। সেই কারণেই এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাজ করে দিয়েছেন, যেটা জলভর প্রকল্প জানেন, সেটা হচ্ছে মাইনর ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে। সেটা কী হয় না, আকাশে জলটাকে অ্যারেস্ট করতে হবে। সেটা কী ধরনের না, যে সমস্ত ন্যাচারাল খালগুলো আছে, বর্ষাকালে জল পড়ে গড়িয়ে চলে যায়, থাকে না সেখানে। প্রচুর বৃষ্টি হলো, বৃষ্টিপাতের পরিমাণটা এমন কিছু কম নয়, কিন্তু মূল কারণটা হচ্ছে কি, জলটা ধরে রাখবার কোনো ব্যবস্থা নেই। সেইখানে কী হলো, বড় বড় যে পুকুরগুলো আছে, যেগুলো মজে গেছিলো, সেগুলোকে রিএক্সকাভেশন করা হয়েছে। এবং যে প্রাকৃতিক যে ক্যানেলগুলো আছে, খালগুলো, সেগুলোকে হাফ কিলোমিটার অন্তর অন্তর চেক করে দেওয়া হয়েছে।
তার ফলে কী হচ্ছে, ওয়াটারটাকে জলটা গড়িয়ে যে চলে যায় সেটাকে আটকে রাখা গেছে। সেখান থেকে লিফটিং ইরিগেশন বসানো হয়েছে, রিভার লিফটিং ইরিগেশন বলে, খাল থেকে লিফটিং করে দেওয়া হচ্ছে, বড় বড় যে পুকুরগুলো করা হয়েছে সেখান থেকে সেচের ব্যবস্থাগুলো করা হয়েছে। তার ফলে কি হয়, ওই ড্রাই এরিয়াতে যেখানে চাষবাস হতো না সেই জায়গাতে এখন কিন্তু চাষবাসটা খুব ভালোভাবে হচ্ছে। না, তাহলে আমি বলতে চাইছি, তুমি তো একটু ডিটেলসে ব্যাখ্যা করলে, তাতে আমি বলছি সাধারণ মানুষ বা কৃষিজীবী মানুষ তারা সরকার কাছ থেকে, তুমি তো আলটিমেটলি পশ্চিমবঙ্গ সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্টেরই তো তুমি কাজ করছো প্রতিনিধি, তো কীভাবে তারা আর্থিকভাবে সাহায্য পেতে পারে বা এই কৃষি করতে গিয়ে কীভাবে তারা সাহায্য পেতে পারে? শুনুন, একটা কথা বলি, ওই জায়গাগুলোতে চাষবাস হতো না বলেই ওই এলাকার মানুষ কি করতো, তারা মাইগ্রেটেড হয়ে যেত। আচ্ছা, তারা তাদের জীবিকা উপার্জনের জন্য পুবে আমাদের ওখানে বাংলি ভাষায় বলি পুবে খাটতে যাওয়া। পুবে মানে কি, আমরা তো পশ্চিম এলাকায় বাস করছি, তো পূব বলতে গেলে বর্ধমান এবং হুগলি জেলাতে যেখানে খুব চাষবাসটা বেশি হয়, 3 বার ধরে চাষবাস হয়, সেই জায়গাতে তারা কাজের সন্ধানে ফ্যামিলি নিয়ে বাসের ছাদে চেপে চলে আসতো, মাইগ্রেশন। আজকে এই যে ব্যবস্থাটা করা হয়েছে, রেন ওয়াটার হারভেস্টিং করা হয়েছে, তাহলে সেই যে এখানে যেগুলো চাষবাস হতো না, বর্ষাকালে কী হতো, আকাশের উপরে আল্লাহ মেঘ দিয়ে পানি দিয়ে করতো, যদি পানি দিল তাহলে চাষ হলো, তাহলে কাস্তে নিয়ে ধান কাটতে যেত। কিন্তু এখন কি হচ্ছে যে একটা ইরিগেশন দেওয়া যাবে, সুতরাং সেখানে চাষবাস সম্ভব। এই ইরিগেশনটা এবং আকাশের জলটাকে বেশিভাবে অ্যারেস্ট করার ফলে, জলভরো প্রকল্পের মাধ্যমে আজকে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, তার ফলে কি হচ্ছে, চাষবাস সেখানে হচ্ছে। আজকে আপনি একটা চিন্তা করুন না, বাঁকুড়া জেলা ধান উৎপাদনে প্রথম সারিতে হয়েছে, এটা একটা গৌরবের ব্যাপার নয়? তাপসদা, আপনি বাঁকুড়ার ছেলে, আপনার টিভলি বুঝতে পারবো, আপনি বাঙালি ভাষা বাঙালি বেরিয়ে যাবে, আমিও বাঙালি, তো আমরা পড়াশোনা করছি, অমুক করছি, হ্যান করছি, কিন্তু সেখানে যদি আমাদের বলে যে তোমরা পড়াশোনা করছো, কোট প্যান্ট টাই পরে ঘুরে বেড়াচ্ছ, আর তোমার মা ভাই বোনেরা তারা বাসের ছাদে চেপে পুবে খাটতে যায়, আপনার কেমন লাগবে? আমার সেটা লেগেছে। সেই জন্যেই আমি মুখ্যমন্ত্রীকে খুব রিকোয়েস্ট করেছিলাম যে আপনি আমার এই এলাকায় বেশি করে পুকুর কেটে দেন, চেকড্যাম তৈরি করে দেন। আমি ম্যাক্সিমাম চেকড্যাম করেছি, আমি বাঁকুড়াতে ম্যাক্সিমাম চেকড্যাম করেছি এবং পাশাপাশি এলাকাগুলোকে ইরিগেটেড করেছি এবং চাষবাস হচ্ছে। আজকে ভেজিটেবলস উৎপাদনে আমরা একটা উল্লেখযোগ্য জায়গায় গেছি। আম উৎপাদন, আমকে আমরা বাঁকুড়া শুনেছেন, আপনি তো অনেকদিন চলে এসেছেন কলকাতায়, বাঁকুড়ায় আম পাওয়া যায় শুনেছেন? আমরা তো ছোটোবেলায় কী দেখতাম, বড় বড় সেই মালদার আমগুলো আসতো, হাঁ করে তাকিয়ে দেখতাম, আর আমাদের এলাকায় আম হতো, ছোটো ছোটো আম হতো। আজকে আমরা বাঁকুড়া আমের মানচিত্রে এসে গেছি, আমরা দিল্লিতে ফার্স্ট পুরস্কার নিয়ে এসেছি, আমরা কলকাতা থেকে আম্রপলি যে আমটা উৎপাদন করছি তাতে আমরা ফার্স্ট হয়েছি, তার কোয়ালিটি, তার টেস্ট, তার সেন্ট সবচেয়ে বেস্ট হয়েছে, বেস্ট কোয়ালিটি। তো এগুলো তুমি এত ভালো কাজ করছো, এতে সাধারণ পরিবারে কি উপকার হচ্ছে? ছেলে মেয়েদের চাকরি কি করে হবে, রোজগার কি করে হবে? চাকরি, শুনুন, যে জায়গায় চাষবাস হতো না সেখানে কোনো কিছু হতো না, তারপরে তারা তো মাইগ্রেটেড হয়ে যাচ্ছে, তার ছেলেপুলেদের লেখাপড়াই করাতে পারতো না, তারা কি ভাবতো যে আমি লেবার খেটে খাচ্ছি, আমার ছেলেটা লেবার খেটে খাবে। আজকে তারা সেখানে ফিক্সড হয়েছে, তারা সেখানে চাষবাস করছে, এবং যাদের 1 একরের বেশি জমি তাদেরকে সরকার থেকে 2 বার করে 5-10 হাজার টাকা দেওয়া হচ্ছে। আচ্ছা, দেওয়া হচ্ছে, হ্যাঁ। এবং যখন খারিফ মরশুমের চাষটা, বর্ষাকালীন যে চাষটা, সেই সময় যে লেবারের খরচা, ইনপুটস কস্ট আছে, খরচা আছে, সেই খরচার জন্য গভর্নমেন্ট তাকে 5,000 টাকা দিয়ে দিচ্ছে, তুমি সাপোর্টটা দাও। এবং যাদের 1 একরের নিচে কম তাদেরকে একটু কম টাকা দেওয়া হচ্ছে, কিন্তু তারা আলটিমেটলি তারা এই সাপোর্টটা পাচ্ছে। আজকে দিল্লিতে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অসুবিধা হয়ে গেছে কি, ওরা সারের উপরে ভর্তুকি তুলে দিচ্ছে, সারের দাম বেড়ে চলে যাচ্ছে, এই যে সুযোগ, এগুলো তার কী হচ্ছে, তাতে কস্টিংটা বেড়ে যাচ্ছে। এই জায়গাতে চাষিদিকে কী করা হচ্ছে না, এইগুলো সুযোগগুলো করে দেওয়া হয়েছে। তারপর আরেকটা শুনে রাখুন, চাষ করতে গেলে কোনো চাষি বজ্জাঘাতে মারা গেল, রিস্ক থেকে যায়, সাপে কাটাটা প্রচণ্ড। এবার তো আবার চন্দ্রবড়া সাপের এত প্রকোপ বেড়েছে না, ইউ ক্যান ইমাজিন। ডাক্তারবাবুরা বলছে প্রচুর রুগী আসছে, আমার চাষিরা মারা যাচ্ছে। চাষি যদি মারা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য একটা ভালো কাজ করে দিয়েছেন, যে কোনো ফ্যামিলির যাতে ভেসে না যায়। কোনো 18 বছর থেকে 60 বছরের মধ্যে কোনো চাষি যদি মারা যায় তাহলে তার ফ্যামিলিকে এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এগ্রিকালচার তো যারা নেচার বেস, হ্যাঁ, নেচারের উপর নির্ভর করে, কখনো খরা, কখনো বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তারপরে পোকামাকড়ের ব্যাপারটা আছে। তাহলে এই 3টে ব্যাপার আছে, এই 3টেকে লঙ্ঘন করে গিয়ে চাষবাসটাকে করতে হয়। সেই জন্য তিনি কী করলেন, ক্রপ ইন্স্যুরেন্স করে দিয়েছেন। ক্রপ ইন্স্যুরেন্স, এবং ইন্স্যুরেন্সের যেন লাইফ ইন্স্যুরেন্স করতে গেলে কী হয়,
আমার লাইফ ইন্স্যুরেন্স আছে, আমাকে তো ইয়েটা দিতে হয়, প্রিমিয়াম দিতে হয় তো। কিন্তু এই প্রিমিয়ামটা গভর্নমেন্ট দিয়ে দেয়, চাষিদিকে কোনো প্রিমিয়াম দিতে হয় না। এইটার ব্যাপার নিয়ে আমাদের চাষিরা প্রচুর উপকৃত হয়েছে, প্রচুর উপকার পেয়েছে। এবং আজকে দেখুন, শুনতে পাচ্ছেন যে পশ্চিমবাংলায় কোনো চাষি আত্মহত্যা করছে, আজকে মহারাষ্ট্রের শুনুন আত্মহত্যা করছে, হরিয়ানা আত্মহত্যা করছে, পাঞ্জাবে আত্মহত্যা করছে। হোয়াই নট ইন বেঙ্গল? কারণ তাদের ইনকাম বেড়েছে। তারপরে এবারে কি প্রকিউরমেন্ট প্রাইস ডিক্লেয়ার করা হয়েছে, আজকে 2300 টাকার উপর ধান কেনা হচ্ছে। এই যে আমি বলেছি এবার এক্সেস প্রোডাকশন ইন ওয়েস্ট বেঙ্গল ইন প্যাডিতে এক্সেস প্রোডাকশন হয়েছে। সেই প্যাডিতে প্রোডাকশন, বাঁকুড়ার মতো জেলা, সেখানে আমরা অলওয়েজ আমরা বিলো অ্যাভারেজে রান করতাম। আজকে আমরা ফার্স্ট, আমরা পূর্ব বর্ধমানকে হারিয়ে দিয়েছি ধান উৎপাদনে। অবশ্যই এটা নেচারেরও অবদান আছে, নেচার 4 মাস ধরে বৃষ্টি হয়ে গেছে ক্রমাগত, অর্থাৎ যে জায়গাগুলোতে চাষবাস হতো না সেই জায়গাগুলোতে ব্যাপক চাষবাস হয়েছে। কিন্তু আমাদের সিড কর্পোরেশন বলুন, এগ্রিকালচার ডিপার্টমেন্টে বলুন, তারা আমরা কি করি, সিড কর্পোরেশন আমরা ঠিক টাইমে, বামফ্রন্টের আমলে কী হতো, আপনার চাষবাস হয়ে গেলে পর বীজ পৌঁছতো। আজকে আমরা চাষের আগে 1 মাস আগে আমরা বীজ পৌঁছে দিই, এবং সার্টিফাইড বীজ, কোয়ালিটি দুবার 3বার ধরে চেকিং হয়, চেকিং করে সেটা আমরা পাঠিয়ে দিই। এবং শুধু তাই নয়, আমাদের সিড কর্পোরেশনের প্রত্যেক জেলায় জেলায় অফিস আছে, সেখানেতে আমরা কাউন্টার খুলে দিয়েছি, এবং হোল জেলা জুড়ে কাউন্টার খুলছি, আরও খুলব, যাতে করে চাষিরা খুব সহজভাবেই সার্টিফাইড সিডটা পায়, যার উৎপাদনশীলতা বেশি হবে। হ্যাঁ, তুমি তো ওয়েস্ট বেঙ্গল সিড কর্পোরেশনের ডাইরেক্টর। Yes. তুমি রাজ্যের যত, শুধু বাঁকুড়া জেলা নিয়ে তো Whole নয়, West Bengal. রাজ্যের হোল ওয়েস্ট বেঙ্গলের তোমার সিডের ক্ষেত্রে আর কি Yes. তোমাদের অ্যাকচুয়ালি আর কি শুধু সিড কি জেলায় জেলায় পৌঁছে দেওয়াই কাজ না। সিড কর্পোরেশনের? চাষিদিকে কীভাবে বীজ উৎপাদন করতে হবে সেই টেকনোলজিগুলো শেখানো, নাম্বার 1। নাম্বার 2, যে সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো আছে, মানে প্যাডি রিসার্চ সেন্টার, সেই জায়গাতে নিত্য নতুন ধান প্রোডাকশন, নতুন নতুন সিড আবিষ্কার হচ্ছে, সেগুলোকে ইন্ট্রোডিউস করা। আর যে ধানগুলো চাষগুলো ক্রমান্বয়ে অনেক দিন ধরে হচ্ছে, সেগুলোতে রোগ জ্বালা বেশি এসে যায়, পোকামাকড় বেশি এসে যায়, প্রোডাক্টিভিটি কমে যায়, সেগুলোকে রিপ্লেস করে নতুনগুলোকে ইন্ট্রোডিউস করা, দ্যাট ইজ আওয়ার ডিউটি। সেগুলো আমরা করছি, এবং সেগুলো আমরা ট্রায়াল নিচ্ছি। আগে ট্রায়াল নিয়ে চাষিদিকে দেখাতে হয়। চাষিরা সহজে কিন্তু তারা ট্র্যাডিশনাল জায়গা থেকে সরে আসতে চায় না। তাপসদা, একটা শুনে রাখুন, পশ্চিমবাংলা দুখাদি হয়ে গেছে, মেজরটা চলে গেছে বাংলাদেশে, সরু জায়গা, দেশভাগের এফেক্টটা আমাদের পপুলেশনে এসে পড়েছে, প্রচ্ছন্ন বেকারত্ব এগ্রিকালচার সেক্টরে আছে, এগ্রিকালচারের উপরে চাপ অনেক বেশি। সুতরাং এই জায়গাতে প্রচ্ছন্ন বেকার অনেক বেশি ছিল। সেই জায়গাতে আমাদের এখানে কোনো কিছু নতুন টেকনোলজি ইউজ করতে গেলে বা নতুন কোনো সিড যদি ইন্ট্রোডিউস করতে যাই, তাহলে সেখানে আমাদেরকে কি করতে হয়, আগে ট্রায়াল নিতে হয়, দেখাতে হয়। তাহলে চাষিরা সেই সমস্ত জিনিস অ্যাকসেপ্ট করবে না, কারণ তারা জানে, মার্জিনাল ফার্মারদের স্টেট, তারা জানে যে আমার এই 2 বিঘে 4 বিঘের উপরই আমার পেট চলে, আমার সংসার চলে, আমার যাবতীয় কিছু চলে, চিকিৎসা থেকে আরম্ভ করে সব কিছু চলে। সুতরাং আমি যদি নতুন একটা কোনো কিছু অ্যাকসেপ্ট করি, যদি বাই চান্স ফেল করি, আমার সংসারে টান পড়ে যাবে, আমার পেটে টান পড়ে যাবে। সেই কারণে তারা যাবে না। সেই কারণে আমরা একটা পদ্ধতি নিই, একটা মডেল আছে, যে আমরা কোন ফসলটা কোন জায়গায় হতে পারে। যেমন একটা ধান হলো, এই যে নতুন একটা এই কয়েকদিন হলো আমাদের ভাইস চ্যান্সেলর বিধানতক কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর অশোক পাত্র, উনি ঘোষণা করলেন যে আমরা একটা নতুন ধান, বা ওখানকার বিজ্ঞানীরা বার করেছেন, সেই ধানটা রুকাশুকা জায়গাতে হবে, কম জলেতে হবে, আর কম দিনে হবে, 120 দিনের মধ্যে ধানটা হয়ে যাবে। সেই ধানটা খুবই এফেক্টিভ। এটা কি আবিষ্কার করা হয়েছে? আবিষ্কার করা হয়েছে, কে করেছে? এটা ওখানকার 3 জন বিজ্ঞানী, তারা আবিষ্কার করার পর সেটা পাঠানো হয় হায়দ্রাবাদে প্যাডি রিসার্চ সেন্টার আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা সেটাকে দেখে ট্রায়াল নিয়ে তারপর সেটা অ্যাপ্লিকেশন দিলে দ্যাট উইল সেটা অ্যাকসেপ্ট হবে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে 3 জন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন। আচ্ছা, এবং এই ধানটার বিশেষত্ব হচ্ছে 3 মাসের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, 120 দিন। 120 দিন, হ্যাঁ, মানে 2 মাস, 4 মাস, 4 মাস, 4 3 12, তাহলে ওটা কম দিন। কিন্তু আমাদের ধরুন স্বর্ণ ধানটা 155 দিন লাগে, যে মানে ওটা হচ্ছে মানে স্বর্ণ যেটা বলি আমরা, স্বর্ণ মাসুরি, একটু মোটা ধান। কিন্তু এটা হচ্ছে কি আর কম দিনে হবে। তাহলে একদিন মানে তাহলে একটা মাস আমার বেরিয়ে এলো, তাহলে একটা মাস পরে ওই একটা মাসের মধ্যে একটা আমি অন্য চাষ করতে পারি, বা কোনো একটা ফসল আমরা 1 মাস আগে রোপণ করতে পারি, শর্ট পিরিয়ডে গেল। আবার যদি খরা হয় তাহলে কী হবে, 120 দিনে উঠে গেলে আর জলের জন্য চিৎকার করতে হবে না। শেষকালে অনেকে দেখবেন ধানের ফুল হয়েছে, হয়েছে, সে সময় বৃষ্টি হলো না, ইরিগেশন পেলো না। আমি ড্রাইল্যান্ডের কথা বলছি,
তাহলে সেখানকে ধানগুলো মরে গেল, ফলতে পারলো না, ধানটা নষ্ট হয়ে গেল। কিন্তু 120 দিন আগে হলে আর 1 মাস আগে এলে হয়ে যেতে পারে। না, তাহলে তুমি বলছো এখন কৃষিক্ষেত্রে আর কি আধুনিক অনেক ব্যবস্থা তোমরা চালু করেছো, তার ফলে ছেলে মেয়েদের যারা চাষি তাদের অনেক উপকার হয়েছে, নিশ্চয়ই। তাদের পরিবার অনেক উপকার হয়েছে। কিন্তু তাহলে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে, ধর এগ্রিকালচার, স্মার্ট এগ্রিকালচার, এই পড়াশোনা করার ক্ষেত্রে তাদের কি ভবিষ্যৎ আছে মনে হচ্ছে তোমার? শুনে রাখুন, কী হবে তাদের ভবিষ্যৎ কি? আমাদের অর্থনীতিতে 3টে সেক্টর আছে। ইট ইজ দ্য প্রাইমারি সেক্টর, ইজ দ্য বেস্ট সেক্টর, সবচেয়ে বড় সেক্টর এগ্রিকালচার সেক্টর। প্রাইমারি সেক্টর, দ্যাট ইজ এগ্রিকালচার সেক্টর, এটা খুব বড় সেক্টর, সবচেয়ে বেশি মানুষ এনগেজ আছে। সেকেন্ডারি সেক্টর হচ্ছে ইন্ডাস্ট্রি। আজকে ইন্ডাস্ট্রির অবস্থা তো দেখতে পাচ্ছেন, এখানে ওপেন মার্কেট হয়ে গেছে গোটা পৃথিবী, বিশ্বব্যাপী কম্পিটিশন। তাহলে সেখানে যে ইন্টারন্যাশনাল যদি ট্রেড করতে হয়, সেখানকার কী হয়, পারফেক্ট কম্পিটিশানে কী হয়, পারফেক্ট কম্পিটিশানে কোয়ালিটি বেস্ট হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রাইসটা কম্পারেটিভলি লো হতে হবে, তবে আপনি কম্পিটিশানে টিকে থাকতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তো সেই জায়গাতে আজকে যদি এগ্রিকালচারে, যে এই যে বললাম না যে এগ্রিকালচার ডেভেলপমেন্ট হচ্ছে, অমুক হচ্ছে, যে সমস্ত পতির জায়গাগুলো সেই জায়গাতে চাষবাসের ব্যবস্থা হচ্ছে, ইরিগেশন ফেসিলিটিসকে ডেভেলপ করা হয়েছে, এবং পশ্চিমবঙ্গ সরকার একটা খুব ভালো কাজ করেছে পতির জমি উদ্ধারের ব্যাপার নিয়ে। সেটা একটা নাম দেওয়া হয়েছে, সেটা নাম দেওয়া হয়েছে মাটির সৃষ্টি। সেটা কি না, যে সমস্ত ভার্জিন ল্যান্ডগুলো পড়ে আছে, মানে পতির জমিগুলো পড়ে আছে, সেগুলোকে ইউটিলাইজ করা। আজকে যদি আপনি কলকাতা থেকে আপনি যদি পুরুলিয়া যান, দুপাশে দেখবেন যে রাস্তার দুপাশে একটা জায়গাও ফাঁকা নেই, 3 ফসলি 4 ফসলি জমি, তার পাশে দেখবেন কনস্ট্রাকশন হচ্ছে, সব কনস্ট্রাকশন হচ্ছে, অর্থাৎ কৃষি জমি সংকুচিত হয়ে যাচ্ছে। আপনি কত প্রোডাক্টিভিটি বাড়াবেন? সেই জন্য আমাদের যে পতির জমিগুলো আছে, সেগুলো যদি উদ্ধার করে আমরা যদি চাষের কাজে লাগাই, তাহলে আমরা অনেকটা কম্পেনসেট করতে পারবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, ওখানে যে জমিগুলো উঁচু নিচু জায়গাগুলো ব্যারেল ল্যান্ড পড়ে আছে, সেগুলোকে করার, সেগুলোতে আমরা একটা, আমিই বলেছিলাম, মুখ্যমন্ত্রী গেছিলেন সেখানে, আমরা বলেছিলাম, তখন রাজীব সিনহা ছিলেন মানে চিফ সেক্রেটারি, তাকে পাঠিয়েছিলেন এবং কয়েকটা ডিপার্টমেন্টের সেক্রেটারিকে পাঠিয়েছিলেন যে আমরা এরিয়াগুলোতে কীভাবে করছি সেগুলো দেখাবার জন্য। আমি আমার বাঁকুড়া জেলা কয়েক জায়গায় দেখিয়েছিলাম যে আমরা এইভাবে করছি। সেটা হচ্ছে কি, MGNREG এর মাধ্যমে ল্যান্ড লেভেলিং অ্যান্ড ল্যান্ডস্কেপিং, MGNREG। নাম্বার 2, সেখানে কী হবে দেখতে হবে জমি কোয়ালিটি অনুযায়ী, এগ্রিকালচারে সেখানে কী হতে পারে, ডাল চাষটা হতে পারে। তুমি এত কথা বলছো হ্যাঁ। যে এসব জমিগুলোকে তুমি আর কি মানে কৃষিযোগ্য জমি করে দেবে, তো তোমার সিঙ্গুর তো 12 বছর ধরে পড়ে আছে, এটা নিয়ে কী ভাবনা চিন্তা আছে? সিঙ্গুরটার ব্যাপারটা একটা আলাদা ব্যাপার বলে নিই। সিঙ্গুরটা তো মানে এই উঁচু নিচু জমি বা ছোটনাগপুর মালভূমি এলাকা বা নন ইরিগেটেড, এইসব ব্যাপারগুলো প্রবলেম ছিল না, ওটা একটা আলাদা প্রশ্ন, ওটা আমি উত্তরটা পরে দেবো। এখন এটার উত্তর যেটা হচ্ছে যে জায়গাটা প্রকৃতিগতভাবে চাষযোগ্য খুব একটা ছিল না, সেই জায়গাটাকে যদি আমি চাষযোগ্য করি, তাহলে সেখান থেকে আমার একটা প্রোডাকশান উঠে আসছে। আর তাহলে সেই চাষযোগ্য করতে গেলে সেই চাষিরা তারা তো এনগেজ হচ্ছে, লেবাররা তো এনগেজ হচ্ছে, তারা তো কাজ পাচ্ছে, এবং সেখানে যদি আমি আরও ইরিগেশনের ব্যবস্থা করি, নট এ সিঙ্গেল ক্রপ, সেখানে ডাবল ক্রপ, মাল্টি ক্রপ হতে পারে, এবং সেখানে আমরা সিলেকশন করে দিই যে আমরা সেখানে যদি মানে বেশি জল লাগে সেই চাষটা না করে কম জলে কীভাবে চাষবাস হবে, সেই জন্য আমরা ওই জায়গাগুলোকে আমরা হর্টিকালচারের বেশি হিসাবে দেখছি। সিঙ্গুর তো একসময় চাষযোগ্য জমি ছিল, হ্যাঁ, তারপর সেটাকে তো ফ্যাক্টরি করার জন্য তো ব্যবহার করা হয়েছে, ফলে এখন তো ওটাকে চাষযোগ্য জমি আর নেই। সেটাকে তাহলে ওই জমিটাকে তোমার কাজে লাগাতে কোনো কোনো ব্যবস্থা নিচ্ছ, কিছু ভাবনা চিন্তা আছে কি? একটু বলে নিই, আমি তখন পার্লামেন্টের সেক্রেটারি ছিলাম এগ্রিকালচারের, আমি পূর্ণেন্দুবাবু ছিলেন মন্ত্রী, আমরা গেছিলাম, যে জায়গাটা মানে কনস্ট্রাকশনের কাজ হয়নি সেই জায়গাগুলো চাষ করা যাচ্ছে, যেগুলো কনস্ট্রাকশনের জন্য ওরা করেছে, হয়তো 10 তলা 12 তলা বিল্ডিং হবে, মুখ হবে, সেখানে যে অনেক জায়গা থেকে ঢালাই করে 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 এসছে, সেই জায়গাগুলো অসুবিধা আছে। আচ্ছা, আর কথা জিজ্ঞেস করছি, তোমার এগ্রিকালচার নিয়ে পশ্চিমবাংলায় এত স্কোপ আছে, এত প্রযুক্তি নতুন হয়েছে, এআইকেও নিয়েও বোধহয় কাজ হচ্ছে নানা রকম আর কি, শুনেছি আমি ড্রোন নিয়েও নাকি কাজ হচ্ছে, ড্রোন নিয়ে করছি আমরা। তো আমি বলছি দুটো প্রশ্ন আমার, একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা কেরিয়ারকে নিয়ে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে ওদেরকে মানে স্কোপটা কী, ভবিষ্যতে ওদের চাকরির কীরকম অবস্থা, এক, আর 2 নম্বর এই স্মার্ট এগ্রিকালচার বা এগ্রিকালচার যেন আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে আছে, খুব ভালো কোর্স, এখানে পড়ার ক্ষেত্রে তোমরা কি সাহায্য করতে পারো? না, একটা বলে নিই, এগ্রিকালচারের স্কোপ কিন্তু
ব্যাপক আছে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে। এবং শুনে রাখুন, আমার বাঁকুড়ার আমার স্কুল, সেই স্কুলের ছাত্র পরপর দুজন তারা ভাইস চ্যান্সেলর হয়েছেন এখানে, আমি উদাহরণ দিয়ে বলছি। তার আগে তারা আইসিআরের অল ইন্ডিয়াতে তারা চাকরি করতেন খুব বড় পোস্টে, এবং আমাদের বিভিন্ন বড় বড় জায়গাতে। কিন্তু আমাদের স্কুলের ছাত্র আছে যারা কেউ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, কেউ অন্য জায়গা থেকে মাস্টার ডিগ্রি বা ইয়ে করে বা অল ইন্ডিয়া লেভেলে করেছে, কিন্তু তার ভিত্তিটা ছিল কিন্তু আমাদের একটা গ্রামীণ স্কুল, সেই স্কুল থেকে তারা পাশ করে এসেছে। হ্যাঁ, সেটা আমি জানি, কারণ আমি হাই সেকেন্ডারি ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন ডিপার্টমেন্টে দীর্ঘদিন তো আমি ছিলেন, আপনি ছিলেন তো, আপনি সব জানবেন তো। হাই তাহলে সেকেন্ডারি সেই স্কুলের একটা ছিলাম আমি। সেই স্কুলের ভোকেশনাল ছেলেরা যদি এত উন্নতি করতে পারে, এত বড় বড় জায়গায় যেতে পারে, তখন তো কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না, এত সুযোগ সুবিধা ছিল না। আজকে আপনাদের টেকনো ইন্ডিয়া, এই যেটা আপনাদের যে ইনস্টিটিউশনে বসে আছি, এইটার ব্যাপারে আমার একটা কিন্তু আবেগ আছে, জানেন তো। এটা যখন ইউনিভার্সিটি হিসাবে, প্রাইভেট ইউনিভার্সিটি হিসাবে যখন আইন করা হয়, আমি ছিলাম একজন বক্তা ফেভারে। অ্যাসেম্বলিতে যখন অ্যাসেম্বলিতে যখন আইন হিসেবে মানে পাস করা হয় যে প্রাইভেট ইউনিভার্সিটি 2012 সালে, হ্যাঁ, ওই বিলটা যখন ইউনিভার্সিটি হয় তখন তুমি অ্যাসেম্বলিতে এটার পক্ষে বলেছিলে। আমি বক্তব্য রেখেছিলাম। তো সেখানে আমার অত একটা আবেগ আছে। কিন্তু যদি এই ইউনিভার্সিটি ফেল করতো তাহলে একটা দুঃখ থাকতো। কিন্তু আজকে যখন দেখছি এটা একদম মানে ফলে ফুলে সমৃদ্ধ হয়েছে, এটা আমার কাছে খুব একটা আনন্দের বিষয়, নিশ্চয়ই আনন্দের বিষয়, যেটাকে আমি বলেছি এবং সবাইকে সামনে বলেছি। বিভিন্ন রাজনৈতিক দলের এমএলএরা আছেন, সেখানে আমি দাঁড়িয়ে বলেছি যে এই ইনস্টিটিউশনটার ব্যাপার নিয়ে, সেই জায়গাটা সেইটা যদি আজকে ফলে ফুলে বিকশিত হয়ে যায়, আরও শোনাও হয়, এখানকার ছেলেরা পাস করে এখানকার যে ক্যাম্পাসিং হয় বিভিন্ন, এখানে আমার খুড়তো ভাইটা এখান থেকে পাস করে ক্যাম্পাসিংয়ে খুব বড় জায়গায় গেছে। আচ্ছা, আরেকটা কথা তোমাকে জিজ্ঞেস করছি, তুমি তো আবার ওয়েস্ট বেঙ্গল হর্টিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডাইরেক্টর। হ্যাঁ। তো হর্টিকালচার নিয়ে জিনিসটা কি ভালো করে একটু বুঝিয়ে দাও তো, এবং তোমার কাজটা কি, সরকারের কাজটা কি হর্টিকালচার সম্পর্কে, ছাত্রছাত্রীদের বা যুবক যুবতীদের কোনো রোজগারের রাস্তা আছে কি না, এই ব্যাপারটা একটু আলোকপাত করো তো। মানে উদ্যান পালন, শাকসবজি যত ভেজিটেবলস আছে, প্লাস যত উদ্যান মানে ফল টল, আর নাম্বার 3 হচ্ছে ফুল, এইগুলো যে উৎপাদন করা, সেইগুলো হচ্ছে হর্টিকালচার ডিপার্টমেন্ট। এবং এই ফল ফুল সবজি এগুলোর থেকে যদি আবার ভ্যালু অ্যাডিশন করতে যান, তাহলে সেখানে তো অনেক এমপ্লয়মেন্ট তৈরি হবে। যেমন ধরুন আমের থেকে সস তৈরি করা, অমুক করা, হ্যান করা, সেখান থেকে ওই মাজা ফাজা যেগুলো তৈরি হচ্ছে, এইসবগুলো হয়। ভেজিটেবলসে টমেটো থেকে, টমেটোর বিভিন্ন রকমের এগুলো করা যেতে পারে। তারপরে এখন ওই ছোটোখাটো মানে আমরা এটা করেছি, কৃষি বিজ্ঞান কেন্দ্র আমাদের আছে, ছোটোখাটো 15 টন 20 টনের সবজি শোধন রাখা, এগুলো বড় বড় চাষিরা করতে পারে। তার নিজেরটা রাখলো, পরেরটা যখন হিউজ প্রোডাকশন হয়ে যায়, প্রাইসটা ফল করে, সেই সময় কিছুদিন রাখলো, মানে দালালদের হাতে না পড়ে 1 টাকা 2 টাকায় বিক্রি না করে কিছুদিন রেখে দিল, 25 দিন 26 দিন 27 দিন রাখা যায়। রাখার পর তখন দেখবেন প্রাইসটা একটু যখন উঠলো, অন্য বাজার তখন দেখবার সুযোগ পেলো, তখন একটু দাম বেশি পেলো। এই ধরনের আমরা ছোটো খাটো কোল্ড স্টোরেজের ব্যবস্থাগুলো আমরা করেছি এবং চাষিদিকে আমরা দেখিয়ে দিয়েছি, ট্রেনিংও দিয়েছি। আর এই হর্টিকালচারের ব্যাপারটা হচ্ছে কি, কিছু জায়গায় এই যে উঁচু নিচু জায়গা যেখানে ইরিগেশনের ব্যবস্থা নেই, যে জায়গাটা আমি বলছিলাম ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং সাম পার্টস অফ নর্থ বেঙ্গল, এই যে জায়গাটা, এটা হচ্ছে হর্টিকালচার জোন। এই জায়গাতে ফলের বাগান টাগানগুলো করা সবচেয়ে লাভজনক। ফলের মধ্যে ফলের গাছের ওই যে পাতাগুলো পড়বে, তার ফলে মাটিটাতে জৈব কার্বন অনেক বেড়ে যাবে। সেই জায়গাতে আপনি যদি ওখানেতে সাথী ফসলের চাষ করেন হবে, ভেজিটেবলস করেন ভেজিটেবলস হবে। মাটির সৃষ্টিতে আমরা সেই রকমই করেছি তো। উঁচু নিচু জায়গাটাতে নিচু অংশটাতে বড় রকমের আমরা পুকুর কেটে দিয়েছি মাইনর ইরিগেশনকে দিয়ে, সেখান থেকে আমরা ফলের বাগান তৈরি করে সেখানে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে ফলের বাগানে জল দিচ্ছি কম জলে, পুকুরটাতে মাছ চাষ করছি, তার পাশে ওখানে ডাকারি তৈরি করা হয়েছে, হাঁস চাষ, এআরডি ডিপার্টমেন্টকে যুক্ত করে দেওয়া হয়েছে। তার উঁচু জায়গাটাতে ডেয়ারি করা হচ্ছে, গোটারিও করতে পারেন। এতে আমি বুঝি এতে যুবক যুবতীদের হ্যাঁ অনেক বেশি স্কোপ আছে, উপার্জনের রাস্তাটা কি, অনেক স্কোপ আছে। ওই তো ওগুলো যদি তারা এইভাবে সাহায্য করো। হ্যাঁ, ডেয়ারি করলে সাহায্য করি, গোটারি করলে আমরা সাহায্য করি, পোলট্রি করলে আমরা সাহায্য করি, গভর্নমেন্ট সাহায্য করে। আর গাছপালা ব্যাপার যেগুলো আছে, যদি বাগান তৈরি করেন সেখানে আমরা সমস্ত টেকনোলজি দেবো।
ছাদে যে অনেক করে এগুলো হ্যাঁ ক্যাম্পাসের মধ্যে করলো। আমরা টেকনোলজি দেবো কীভাবে করতে হয় কীভাবে না করতে হয়, কিছু কিছু জিনিস আমরা আর্থিক সাহায্য করো। মেটেরিয়াল সাপ্লাই করি, আমরা কিছু কিছু জায়গায় ইয়েও সাপ্লাই করি। যেমন ধরো আদা, আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদের যেগুলো শর্ট, আমাদের একটা পরিকল্পনা করা হয়েছে। তো পরিকল্পনাটা কি না, আমাদের পশ্চিমবাংলায় কোনগুলো উদ্বৃত্ত আছে কোন ফসল, আর কোনগুলো আমার ঘাটতি আছে। তো সেখানে আমরা যেগুলো আমাদের জমি তো কম, সেই জায়গায় আমাদেরকে ক্রপ ডাইভার্সিফিকেশনের মাধ্যমে, ক্রপ ডাইভার্সিফিকেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট নাওয়াডেজ। আমাদের যেগুলো অধিক মানে এই ধরুন ধানটা বেশি উৎপাদন হচ্ছে, শাকসবজি বেশি উৎপাদন হয়, আর আলু, এই তিনটে হচ্ছে আমরা উদ্বৃত্ত প্রোডাকশন করি। তাও আলুটা প্রোডাকশনটা অনেকটা নির্ভর করে ক্লাইমেটের উপরে। যদি শীতটা ঠান্ডাটা যদি লাস্টিং করে তাহলে ফলন বাড়বে, রোগ জ্বালা কম হবে, উৎপাদন বাড়বে। আর যদি শীতটা যদি লাস্টিং না করে তাহলে অসুবিধা আছে, তাহলে রোগ জ্বালা এসে যাবে বিভিন্ন রকমের, এবং আলুর সাইজগুলো কমে যাবে, প্রোডাক্টিভিটি কমে যাবে। তো সেখানে হচ্ছে কি সেই রকম নেচার বেস, এগ্রিকালচার ইজ অলওয়েজ নেচার বেস, এইটা সবাইকে মানতে হবে একটা। সেই কারণে আমাদের যে মার্জিনাল ফার্মারদের স্টেট, এই জন্যে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে যেগুলো আমাদের অতিরিক্ত উৎপাদন আছে সেগুলোকে কমাতে হবে, আর যেগুলো আমাদের শর্টফল আছে সেগুলোকে আমাদের বাড়াতে হবে। 11 সালে আমরা যে প্ল্যানিংটা করেছিলাম, সেই প্ল্যানিংয়েতে যেটা রয়েছে, ধান আমাদের এক্সেস আছে, ভেজিটেবলস আমাদের যে প্রোডাকশন হয় তার 20% ডিউ টু দ্য ল্যাক অফ প্রিজারভেশন নষ্ট হয়ে যায়, পচে নষ্ট হয়ে যায়। নাম্বার 3 আলু, কখনো বেশি দাম পায়, কখনো ফ্লাকচুয়েট করে, এইভাবে ফ্লাকচুয়েশন হয়, কখনো চাষি পেলো, কখনো চাষি ক্ষতিগ্রস্ত হলো, বুঝতে পারছেন তো। তো আর যেগুলো আমাদের শর্টফল আছে 11 সালের হিসাবে আমি বলছি, আমরা আমাদের যে তৈলবীজ, আমরা টোটাল যে আমাদের ডোমেস্টিক ডিমান্ড তার 35% প্রোডাকশন করতাম, আজকে দাঁড়িয়ে আমরা 85% করছি। আজ এটা আমরা এরিয়াটা বাড়িয়েছি, ডেমনস্ট্রেশন করেছি, নিত্য নতুন প্রযুক্তি কাজে লাগিয়েছি। সুযোগ বাড়ছে কি? হ্যাঁ, তাহলেই তো বাড়ছে। প্রোডাকশন বাড়াতে গেলে তো আমরা লোকজন লাগবে, নতুন নতুন পদ্ধতি লাগবে। এই যে আপনি ড্রোন, আজকে জানেন, আজকে যে মানে যে সমস্ত হায়ারিং সেন্টারগুলো করা হয়েছে আমাদের এই, সেখান থেকে সরকার 50% সাবসিডি দিচ্ছে। কেন্দ্রীয় সরকার না, রাজ্য সরকার। আচ্ছা, রাজ্য সরকার 50% এই সমস্ত কৃষি যন্ত্রপাতি কেনার জন্যে 50% সাবসিডি দিচ্ছে। তাহলে কৃষি যন্ত্রপাতি যখন কাজে লাগানো হচ্ছে তখন প্রোডাক্টিভিটি বাড়ছে। কৃষি যন্ত্রপাতি মানে ধরো কোনো একটা চাষি বা কোনো একটা যুবক সে চাষবাস করার জন্য ড্রোন বা ওইরকম প্রযুক্তি ব্যবহার করতে চায়, তাহলে রাজ্য সরকার ওকে 50% সাবসিডি দেবে এবং সে নিয়ে কাজ করতে পারবে। সেটা কি হর্টিকালচারের ক্ষেত্রে প্রযোজ্য? হর্টিকালচার ইন অল রেসপেক্টস। সেই যখন নিল, সে এগ্রিকালচারে করবে, হর্টিকালচার করবে, ফ্লোরিকালচারে করবে, দ্যাট ইজ হিজ ডিউটি। আবার নট অনলি দ্যাট, এই যে একজন ট্রাক্টর নিল, সে ট্রাক্টরটা নিল, সে ট্রাক্টরটা এগ্রিকালচার পিরিয়ডে বা ইয়েতে সে করলো, তারপর সে হায়ারিং করবে, সে কখনো আবার অন্য জিনিস বইবে বা বই কাজও করবে, তারপর থ্রু আউট দ্য ইয়ার সে কাজ করবে, তার একটা ইনকাম আসবে, তার সে অনেক বেশি ইনকাম আসবে। আর যারা এগ্রিকালচার নিয়ে পড়বে তাদের স্কোপ তো অনেক বেশি। আজকে দেখুন একটা কথা বলি, যে বাঁকুড়া, পুরুলিয়া, বিশেষ করে বাঁকুড়া, তুমি শুধু বাঁকুড়া পুরুলিয়া কথা না, আমি কথাটা বলছি, আমি সারা রাজ্যের ছেলে মেয়েদের না, ছেলে মেয়েদের কথা বলছি না, আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। ওই দুটো জোন হচ্ছে সিড জোন, সিড উৎপাদন, ধানের সিডের উৎপাদনের সবচেয়ে জায়গা, ক্লাইমেট এবং সয়েলটা সিড উৎপাদনের উপযোগী। কিন্তু মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ সিড উৎপাদনের উপযোগী জায়গা, সব জায়গাতে হবে না, জলা জায়গায় হবে না। আপনাকে যেটা করতে হবে সেরকম একটা করতে হবে, যার সেই জন্য তার সেই বীজের তার যে স্ট্যান্ডার্ডটা এবং তার শক্তিটা স্ট্রং থাকে এবং তার ফলনটা বা অমুকটা তার ভালো হয়। সেই জন্যেই ওই জায়গাতে আজকে 98টা সিড কোম্পানি গেছে, সিড কোম্পানি, তারা সেই সিড কোম্পানি সেখানে করছে। সেখানে কত এগ্রিকালচারের ছেলে চাকরি পেয়েছে জানেন? কত বিএসসি এগ্রিকালচারের ছেলে, এমএসসি এগ্রিকালচারের ছেলে সেখানে তারা চাকরি করছে, তারাই প্রোডাকশানটা করছে, তারাই সিড উৎপাদন করছে। তাহলে এটা বুঝতে পারছেন তো, সিড উৎপাদন, ধান উৎপাদন, কৃষি গবেষণা, ধান্য গবেষণা, ফার্ম ম্যানেজমেন্ট এবং বিভিন্ন প্রাইভেট সংস্থা আজকে বিভিন্ন জায়গাতে বড় বড় ফার্ম তৈরি করছে, বড় বড় বাগান তৈরি করছে। আপনি যাবেন, আমি আপনাকে দেখাবো বাঁকুড়ায় কতগুলো বাগান হয়েছে, কত বড় বড় বাগান দেখে আসবেন। আমের সময় যাবেন, আপনি গাছ থেকে তুলবেন। আপনি মৌসুমির সময় যাবেন, মৌসুমি তুলবেন। ড্রাগন ফ্রুটস আপনি চলুন, আপনি ড্রাগন ফ্রুটস আপনি গাছ থেকে তুলবেন। বড় বড় বাগান তৈরি করা হয়েছে প্রচুর, আজকে এগুলো হয়েছে।
তাহলে সেইখানে এক একটা বড় বড় ইয়েতে এগ্রিকালচারের লোককে দরকার হচ্ছে, সেখানে এগ্রিকালচারের ছেলেরা এবং তারা ভালো মাইনে পায়, তারা ভালো মাইনে পায়। এবং নট অনলি দ্যাট, তাদের কাছ থেকে পাশাপাশি চাষিরা সাজেশন নিতে আসে, এগুলো হচ্ছে। আর এই কৃষি যন্ত্রপাতি চালানোর জন্য আমরা ট্রেনিং দিচ্ছি, ড্রোন চালানো, কৃষি অন্যান্য যন্ত্রপাতিগুলো সেগুলো দেখানো, এই কৃষি গবেষণা আমার যেটা মানে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেগুলো করাই, সিএডিসিতে আমরা করাচ্ছি। হ্যাঁ, সিডিসি কথা বললে তুমি, CDC তো সিডিসি কথাটা বলো তো, সিডিসি তুমি যে আছে তার একজন ডাইরেক্টর, হ্যাঁ। তা তুমি সিডিসিটা জিনিসটা কি এবং এতে কিভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানে যারা ছাত্রছাত্রী বা যুবক যুবতী সিডিসি থেকে কীভাবে উপকৃত হতে পারে, তাদের রোজগার ব্যবস্থা হতে পারে, এটা একটু ভাবো তো, সিডিসিটা কী? শুনুন, এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি, উদ্যান পালন, মৎস্য, এআরডি অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং কোঅপারেশন, এই 5টা ডিপার্টমেন্ট। এটা আবার অনেকটা ডিপেন্ড করছে মাইনর অ্যান্ড মেজর ইরিগেশন, এগুলো সব মিলে হচ্ছে এগ্রিকালচার, বুঝলেন তো? তাহলে এগ্রিকালচারে যে কাজগুলো হয় সেই কাজটা হচ্ছে একই জায়গাতে একই প্ল্যাটফর্মে যে সংস্থার মধ্যে আছে সেটার নাম হচ্ছে সিএডিসি, কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন। গ্রামগঞ্জের সামগ্রিক যেভাবে উন্নয়ন করতে গেলে কৃষিও চাই, হর্টিকালচার চাই, অ্যানিম্যাল হাজবেন্ডারি চাই, ফিশারি চাই। তাহলে একই ছাতার তলে সিএডিসিতে সব 4টি ডিপার্টমেন্টই আছে। আচ্ছা, এইটার বিশেষ গুরুত্বটা এই জায়গাতে, একই ছাতার তলে আপনি পাবেন। এবার ধরুন আমি গরু চাষ করছি, গরুর গোবরটা আমার চাষে লাগবে, গরুর গোবরটা আমার মাছ চাষে লাগবে, কারণ মাছের জলে দিতে হবে, জলে প্ল্যান্টন তৈরি হবে, সেই প্ল্যান্টনটা মাছ খায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন তো? আবার ওই গরুর গোবর এবং গরুর পেচ্ছাপ এই দুটো অত্যন্ত ভাইটাল, সেখান থেকে আমরা জৈব সার তৈরি করছি এবং পেস্টিসাইড তৈরি করছি, সেটাকে বলে জীবামৃত। কীভাবে জীবামৃত তৈরি করতে হয় না, জীবামৃত তৈরি করতে গেলে গরুর গোবর চাই, গরুর পেচ্ছাপটাকে রাখতে হবে, পেচ্ছাপটা খুব ইম্পর্ট্যান্ট। তো ফেলে দেয়, নষ্ট করে দেয়, অমুক করে দেয়, হ্যান করে দেয়, এটা তো সব জানে না বলে। গরুর গোবর, গরুর পেচ্ছাপ, তার সঙ্গে কিছু ঝোলা গুড় আর বেসন অথবা ময়দা, বেসনটা দিলে ভালো হয়, বেসনটা হলে কস্টিংটা একটু বেশি পড়ে। আর জঙ্গল থেকে 250 থেকে 300 গ্রাম মাটি একটা জায়গায় এনে 7 দিন রেখে ঘেটে রাখলে সেখানে প্রচুর সেই যে সারটা তৈরি হয় অত্যন্ত উপাদেয়। সেখান থেকে গুড ব্যাকটেরিয়াগুলো থাকে জঙ্গলে। এই যে জঙ্গলে কেউ সার দেয়, না, কেউ ফাটিয়ে ছড়ায়, তাহলে গাছগুলো তো ভালো ভালো হয় কী করে? ওই গুড ব্যাকটেরিয়াগুলো, গাছ বলে যে তোদিকে আমি স্থান দেবো, আমি পাতা ফেলে দিচ্ছি, ওগুলো পচিয়ে খেয়ে তোরা পায়খানা করে আমাদেরকে খাবারের মতো উপযোগী করে তৈরি করে দেয়। তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো ওই পাতা পচাগুলো খেয়ে সেগুলোকে আবার খাদ্য হিসাবে গাছের গোড়াতে, গাছের শিকড়ে কাছে দিয়ে দেয়। এই যে একটা চক্র এটা চলছে, এটা উপরওয়ালা নেচার, বাই নেচার। তাহলে হচ্ছে, তাহলে আমরা কেমিক্যাল সার, ফার্টিলাইজার ও মুকটুম হ্যান্টান দিয়ে মাটিতে যে মানে ইয়েগুলো সেগুলো সব তো আমরা নষ্ট করে দিয়েছি, গুড ব্যাকটেরিয়াগুলো তো নষ্ট করে দিয়েছি, ব্যাড ব্যাকটেরিয়া ভর্তি হয়ে গেছে। সেই জন্যে আমরা গুড ব্যাকটেরিয়াগুলোকে প্রোটেকশন করার জন্যে ওই গরুর পেচ্ছাপ, গরুর গোবর, ওই গুড় আর ঝোলা গুড় আর ওই বেসন ওটা দিয়ে ওখানে দিয়ে গুলে 7 দিন মতো রেখে দিলাম, প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া তৈরি হলো। ওইটাকে যদি আমরা স্প্রে করি, সেখানে যদি কোনো গাছের পাতাতে সেখানে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াগুলো ওগুলোকে ধ্বংস করে দেয়, খেয়ে দেয়। কর্মসংস্থান সিএডিসির মাধ্যমে, হ্যাঁ বলছি তো, কর্মসংস্থানটা একটু বলে দাও। ওইটাই তো হচ্ছে। তা 4টে ডিপার্টমেন্ট যেখানে কাজগুলো করছে, তা সেই ডিপার্টমেন্টে তো এনগেজমেন্ট হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, ওখানে ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে। চাষিদের ঘরে যারা বিএ পাস বা হায়ার সেকেন্ডারি পাস টাসগুলো করে চাকরির সন্ধানে ছিল, তারা ওখানে ট্রেনিং নিয়ে গিয়ে ইন্টেন্সিভলি চাষবাসটা করছে, তারা সেখান থেকে প্রচুর ইনকাম করছে। আজকে আপনি বলুন তো বাজারে শাকসবজির দাম কেমন বলুন? বাজারে যদি গেছেন যে দেখবেন সবজির দাম কম, তা সেই সবজি যদি প্রোডাকশন করে তাহলে কত লাভ করতে পারে। আমরা সিএডিসিতে দেখিয়েছি সামান্য একটু জায়গা, সেই জায়গাতে মাচা সিস্টেমে চারা তৈরি করেছি। সেই চারা মাটিটা থেকে তুলে এনে মাচাতে মাটিটাকে ভালো করে জার্ম ফ্রি করে দিয়ে, ব্যাকটেরিয়া ফ্রি করে দিয়ে, তার উপরে কী কী লাগবে না লাগবে সয়েল টেস্ট করে নিয়েছি, করে তার উপরে আমরা করছি। আমরা 7 লক্ষ টাকা, সামান্য জায়গাতে 7 লক্ষ টাকার চারা বিক্রি করেছি, এবং যে চারাগুলো নিয়ে গেছে তাদের প্রোডাকশন 1.5 গুণ প্রোডাকশন হয়েছে।
কারণ অন্য তা তো মানে এমনি চারা ছড়িয়ে দিল, লিগে লিগে চারা, সেগুলোকে ইয়ে হতে অসুবিধা হয়, তারপর টেনে তুলে শেকড়গুলো ছিঁড়ে যায়। আমরা ওই যে সিস্টেমগুলো সেগুলো আমরা চাষিদেরকে ট্রেনিং দিই, দেখিয়ে দেওয়া হয়, এবং আমরা ম্যাক্সিমাম ট্রেনিংগুলো করাই। সেই ট্রেনিংয়ের সঙ্গে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি যুক্ত থাকে। আমরা ছাদনার শুশুনিয়াতে একটা এগ্রিকালচার কলেজ করেছি, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঠ তৈরি করেছি, এবং সেখান থেকে ছেলেরা এত ভালো কাজ করছে, এত সুন্দর পড়াশোনা করছে, তারা পরপর 3 বছর ফার্স্ট হচ্ছে ওই কলেজ থেকে। বাহ, এবং তার জন্য এবছর আমরা 31টা সিট ছিল, আমাদেরকে আইসিআর আরও 8টা সিট বাড়িয়ে দিয়েছে, 39টা হলো। বুঝতে পারছেন তো? তাহলে এবং সেখান থেকে ছেলেরা চান্স পাচ্ছে অল ইন্ডিয়াতে, অল ইন্ডিয়াতে চান্স পাচ্ছে, অল ইন্ডিয়ায় ফার্স্ট হয়েছে আমাদের ছেলেরা শুশুনিয়া ক্যাম্পাসের। তাহলে সেইখানে না, আমার বক্তব্য হচ্ছে রাজ্যের, আজকে লোকে তো শুনছে যে রাজ্যের ছেলেমেয়েদের কাছে এগ্রিকালচার, হর্টিকালচার, সিড এই নিয়ে আগ্রহ, উৎসাহ, এমনি পড়াশোনা করার ক্ষেত্রে তাদের যেন চাকরিরও কোনো অসুবিধা না থাকে, সেই ব্যাপারে তোমরা তাহলে তোমার সরকারের পক্ষ থেকে বা তোমাদের কর্পোরেশনের পক্ষ থেকে তোমরা নানাভাবে সাহায্য করে আসো। একদম। এটা ঠিক। হ্যাঁ, তার ফলে ওদের মধ্যে আরও উৎসাহিত হবে। একদম। তাহলে স্মার্ট এগ্রিকালচার বা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতেও তোমরা নানাভাবে সাহায্য করছো। আবার যদি কোনো স্টুডেন্ট, এগ্রিকালচারের স্টুডেন্ট, তারা যদি ব্যবসা করতে চায় ফার্টিলাইজার বা পেস্টিসাইডসের, তারা আগে লাইসেন্স পাবে, নাম্বার 1। না, তুমি তাদের সাহায্য করবে একদম পুরোপুরি। এবং যদি কোনো রকম পেস্টিসাইড নিয়ে পেস্টিসাইডস এবং যদি ফার্টিলাইজার টার্টিলাইজার বা সিডস নিয়ে যদি করতে চায়, ব্যবসা করতে চায়, দে উইল গেট দ্য ফার্স্ট প্রিফারেন্স। তোমরা তাহলে সাহায্য করবে পুরোপুরি পুরোপুরি তাদের সাহায্য এটা খুব করবে। ভালো খবর। হ্যাঁ, এবং আজকে যে সমস্ত এগ্রিকালচার যা ডেভেলপমেন্টগুলো হচ্ছে, সেই সমস্ত ব্যাপার নিয়ে এগ্রিকালচারের ছেলেদের সবচেয়ে বেশি চাহিদা। আজকে বলুন, এটা আমার বলাটা উচিত নয়, জেনারেল কলেজের ছেলেরা বিএ পাস করে, কেউ হায়ার সেকেন্ডারি পাস করে বসে থাকছে, তারা হতাশাগ্রস্ত হচ্ছিল, তাদেরকে আমরা ট্রেনিংগুলো দেওয়া করাচ্ছি, এগ্রিকালচার এনভায়রনমেন্টগুলো করাচ্ছি। বাহ, এটা ভালো। এবং তাদেরকে শুনুন, এফপিও দিকে বা কোঅপারেটিভকে তাদেরকে আমরা কাস্টমার্স হায়ারিং সেন্টার এর মাধ্যমে যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি দিয়ে দিচ্ছি, 50% সাবসিডি। আর একটা হচ্ছে কি, একটা যেটা আমরা দেখাচ্ছি সিএডিসির মাধ্যমে, আমরা মেলা করলাম, তাতে আমরা আমাদের যে মানে ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা, তাতে হচ্ছে আমাদের জমির পরিমাণগুলো খুব ছোট ছোট, সেখানে বড় বড় যন্ত্রপাতি কাজে লাগবে না, লাগছে না, অসুবিধা হচ্ছে। সেই কারণে ছোট যন্ত্রপাতি কীভাবে ইউজ করা যায়, তার কস্টিংও কম, কিনতে গেলে কম, আর 50% সাবসিডি, তাহলে অনেক কম পয়সা যে কেউ আর কিনে রাখতে পারে তার নিজের চাষের জন্যে। তারা ইউজ করতে পারলে কী হয়, প্রোডাক্টিভিটিও বাড়ে, লেবার খরচা, কস্টিংও কমে যায়, কস্ট অফ প্রোডাকশন কমে যায়। তাহলে কী হয়, তাদের মার্জিন অফ প্রফিটটা তাদের বেশি হয়। আমাদের তো প্রফিটটা তাদের দেখাতে হবে, তবে তো তারা মানে চাষেতে আকৃষ্ট হবে। ঠিকই ঠিকই। আচ্ছা সুভাষিস, তোমার সঙ্গে তো অনেকক্ষণ আড্ডা মারছি, এবার আমার লাস্টের দিকে দুটো কোশ্চেন আছে। হ্যাঁ, দুটো প্রশ্ন এখনও আছে। একটা প্রশ্ন হচ্ছে, তুমি বাঁকুড়ার লোক, তুমি ছাতনার এমএলএ ছিলে, শুশুনিয়া অঞ্চলটা তোমার, তা এখানে আমার বক্তব্য হচ্ছে শুশুনিয়ার যে পর্যটন কেন্দ্রে এর উন্নতিতে, বা ধরো শুশুনিয়া পাহাড়ে যদি ছেলেমেয়েরা যায় প্রশিক্ষণ করতে, পাহাড়ে ওঠার থাকে না, সে ব্যাপারে কি তোমরা সাহায্য করো? নিশ্চয়ই। আচ্ছা, তোমার সঙ্গে যোগাযোগ করলে ওরা তোমরা জানো ব্যবস্থা করবো। হ্যাঁ, আর পর্যটন কেন্দ্র হিসাবে ওটাকে আরও আকর্ষণীয় করার ক্ষেত্রে এবং আরও রোজগারের ব্যবস্থা করার ক্ষেত্রে তোমরা কীভাবে উদ্যোগ নিচ্ছ একটু বলো। আমি যখন এমএলএ হই, তখন ওই শুশুনিয়া পাহাড়টি শুধু ছিল, আমি ওখানে দাঁড়াবার জায়গা পাইনি, একটা গাছের তলায়, পলাশ গাছের তলায় আমাকে বসে কাগজে সই করতে হতো চেয়ার দিয়ে। সেই জন্য তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানে আমি পর্যটন ব্যবস্থাকে ব্যাপকভাবে করব। এবং সেখানে একটা জেলা পরিষদের জায়গা ছিল, সেখান থেকে নিয়ে আমরা সেখানটাতে আমরা বিরাট বড় একটা ইকো পার্ক তৈরি করেছি। সেখানে আমার প্রচুর কটেজ আছে এবং গাছপালা দেখবার মতন। এগ্রিকালচার, হর্টিকালচার ছেলেরা সেখানে যায়, দেখে আসে যে কীভাবে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের গাছপালা এনে, এবং সেখানকার মানে যাতে করে ইকো ফ্রেন্ডলি হয় তার ব্যবস্থাগুলো করেছি। এবং ওই যে জলটা যেটা নষ্ট হচ্ছিল, ঝর্ণার জলটা পড়ে গড়ি চলে যাচ্ছিলো, সেটাকে ইউটিলাইজ করেছি। আর পাহাড়টা চারপাশে যে সমস্ত খালগুলো বেরিয়ে গেছে, 6খানা চেক করা হয়েছে, চেক ড্যাম লিফটিং করে পাশাপাশি এলাকাকে ডেভেলপ করা হয়েছে। আদিবাসী মানুষরা বাস করে, তাদের অর্থনৈতিক উন্নয়নগুলো করে দেওয়া হয়েছে। আপনারা যদি যান, বেড়াতে যান, দেখতে পাবেন। আগে এখন থাকবে, এখন প্রচুর লজ হয়ে গেছে। আইটিসি একটা বিশাল বড় হোটেল করেছে, আর এছাড়া অনেকগুলো লজ হয়ে গেছে। আর আমরা এটা হচ্ছে খাদি ডিপার্টমেন্ট থেকেও
ওই যেখান থেকে জল পড়ে, যেখান থেকে ফোয়ারা থেকে জলটা বেরোচ্ছে, ঝর্ণার জলটা, সেইখানটাতে আমরা একটা তলাতে যারা সেই পাথরের কাজ করে, পাথর দিয়ে মূর্তি তৈরি করে, তাদের জন্য দোকানদানি করে দিয়েছি এবং তার উপরটা লজ করে দিয়েছি। হ্যাঁ, শুশুনিয়া পাহাড় তো কন্টিনিউয়াসলি জল বেরিয়ে আসছে, হ্যাঁ। কোনোদিন থামে না জলটা, না। সেটাকে কেন্দ্র করে তো। হ্যাঁ, ওই জলটা গ্রামের মানুষরা খায়, আর যারা পর্যটন যায় তারা তো ব্যাপকভাবে নিয়ে চলে আসে, কারণ ওটা খেলে হজম টজম ইয়ে হয়ে যায় ন্যাচারালি। তাহলে পাহাড়ে প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাপারে সাহায্য করতে পারো, পর্যটন কেন্দ্রে সাহায্য সব করতে পারো। সাহায্য করতে পারবো। আচ্ছা, এবারে তোমাকে আমি কথা বলি, একটা অভিজ্ঞতা আমার হলো, একটা স্টার্ট আপ কার্নিভাল হলো রিসেন্টলি, হ্যাঁ। মেক ক্যালকাটা রিলেভেন্ট এগেন, এই যে সংস্থাটা মেক ক্যালকাটা রিলেভেন্ট এগেন, এরা খুব ভালো কাজ করছে কলকাতার নানা ধরনের কাজ। তো তাদের উদ্যোগেই হলো একটা স্টার্ট আপ কার্নিভাল, অফবিট বলে যে বিল্ডিংটা আছে সেখানটা হলো, এবং যারা শিল্পোদ্যোগী, যারা ইনভেস্টার, যারা স্টার্ট আপ করছে, তারা সবাই এখানে সমবেত হয়েছিল। অসাধারণ একটা ইয়ে দেখলাম, মানে মিলন ক্ষেত্র। মেক ক্যালকাটা রিলেভেন্ট এগেন, তারা করলো কি যোগসূত্র, মেলবন্ধন করিয়ে দিল এদেরকে স্টার্ট আপের সঙ্গে, ইনভেস্টারদের সঙ্গে। তো ওখানে দেখলাম এইরকম করা হচ্ছে আর কি। তো আমার বক্তব্য, তুমি এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা হর্টিকালচার ডিপার্টমেন্ট বা তোমার সিএডিসি বা সিড কর্পোরেশন, মানে এই নিয়ে কোনো স্টার্ট আপ, কোনো কেউ যদি নতুন ব্যবসা খুলতে চায়, ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টর পাওয়া যাবে কিনা, বা কী ধরনের ব্যবসা সাহায্য পাওয়া যাবে কিনা, এটা কারা কাজ, তোমরা কি এ ব্যাপারে হেল্প করতে পারো? স্টার্ট আপ না, ওরা কী ধরনের ব্যবসা করবে? এগুলো রিলেটেড, মানে এগ্রিকালচার রিলেটেড এবং রিলেটেড, সিড রিলেটেড বা হর্টিকালচার রিলেটেড স্টার্ট আপ, নতুন 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 কোম্পানি খুলবে, তার জন্যে তাদের যেমন যোগসূত্র করে দেওয়া, ইনভেস্টারের সঙ্গে সাহায্য দেওয়া, বা অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচারাল হেল্প করা বা কোনো সাহায্য করা, মানে ব্যবসা খোলার ক্ষেত্রে, স্টার্ট আপ খোলার ক্ষেত্রে, স্টার্ট আপ করার ক্ষেত্রে, সাহায্য করার ক্ষেত্রে তোমরা কি কোনো উদ্যোগ নিতে পারো? ওনারা কী ধরনের সহযোগিতা বা সাহায্যটা চাইবে সেটা একটা আলোচনার বিষয় আছে। সেটা একটা যদি আলোচনা করে, তাহলে আমরা আমাদের ডিপার্টমেন্টে যারা সেক্রেটারি আছে, মিনিস্টার সবার সঙ্গে একটা আলোচনা করে নিয়ে আমরা সেটা বলতে পারি আর কি। তুমি এটাকে একটু উদ্যোগে নিয়ে আমি উদ্যোগ নিতে পারি, সাহায্য আমি উদ্যোগ নিতে পারি, সহযোগিতা করতে পারি, কারণ আমি চাই বেঙ্গলের উন্নতি। এবং আপনি জানেন যে বর্ষাকালীন পেঁয়াজটা, যেটা আমাদের পেঁয়াজের তো শর্টফল প্রচুর, সেই বর্ষাকালীন পেঁয়াজটা আমি স্টার্ট করেছি। আমি অধ্যাপক তপন মাইতিকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এনে বাঁকুড়াতে প্রথম স্টার্ট করেছি, এবং আজকে বর্ষাকালীন পেঁয়াজটা বিরাট সফলতা পেয়েছে। আজকে আমরা পেঁয়াজে 55% পৌঁছে গেছি, যেখানে 20% ছিল। আমরা টোটাল ডোমেস্টিক ডিমান্ডের 20% উৎপাদন করতাম, আজকে 55% পৌঁছে গেছি। দুবার ধরে চাষ হচ্ছে আমাদের, এবং আমাদের সেই জায়গাগুলো আমরা সিলেকশন করে দিয়েছি কোন কোন জায়গাতে বর্ষাকালে পেঁয়াজ হবে, ডাউন এলাকায় হবে না, আপ ল্যান্ডগুলোতে হচ্ছে। হ্যাঁ, আদা, পেঁয়াজ, রসুনটা চলছে। জিরে ট্রায়াল নিয়েছিলাম, জিরেতেও আমরা সাকসেসফুল হয়েছি। আমরা এটাকে এক্সটেনশন করব। আমরা প্রথমে ট্রায়াল নিই, সে যদি সাকসেসফুল হয় সেগুলোকে আমরা করি। তো আমরা এতক্ষণ সুভাষীর সঙ্গে কথা বলছিলাম, আড্ডা মারছিলাম, এবং অনেক নতুন জিনিস জানতে পারলাম। সুভাষী বটব্যাল বাঁকুড়া জেলার লোক, এমএলএ ছিল, কিন্তু এখন, যেটা আগেও বলেছি আমি, সরকারি নানা দায়িত্বে রয়েছে। সুতরাং যারা নতুন ছাত্রছাত্রী, যারা পড়াশোনা করতে চায় এগ্রিকালচার নিয়ে, হর্টিকালচার নিয়ে, সিড কর্পোরেশন, সিডের ব্যাপার নিয়ে, তাদেরকে হতাশ হওয়ার তো কিছু নেই, বরং অনেক উৎসাহিত হওয়ার মতন কথা সুভাষী আমাদের জানলো, যে এবং তাদের ভবিষ্যতের পক্ষে খুবই ভালো। এছাড়াও যারা স্টার্ট আপ করবে, যারা ব্যবসা করবে, তাদের ক্ষেত্রেও অনেক ভালো খবর যে সুভাষী বটব্যাল নিজেও, যেহেতু সরকারের এগ্রিকালচার হর্টিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে, সে সাহায্য করবে। আমি সুভাষীকে এতক্ষণ ধরে কথা বলার জন্য, এত আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার সুভাষী। ধন্যবাদ, নমস্কার।